সকলকে নমস্কার, জোহার। আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে অনেকদিন পর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও। এই ভিডিওটা একটা অন্যরকম। আমরা জানি যে এই সময় বা কলিকালে প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা পরিবারে কিন্তু অশান্তির শেষ নাই। স্বামী স্ত্রী, ভাই বোন, বাবা মা একে অপরের সঙ্গে যেন কোনো রকম যেন মিল খায় না। তো আমরা বিভিন্ন রকম প্রয়োগ করি, তন্ত্রের প্রয়োগ। আর বেশিরভাগ সময় আমাদেরকে তান্ত্রিকের কাছে যেতে হয়, কোনো ভালো তান্ত্রিকের কাছে যেতে হয়। তার কারণ আমার সংসারে যখন প্রচণ্ড পরিমাণের অশান্তি হয়, তখন যেন কারোরই কোনো কিছুই ভালো লাগে না, সে যত টাকাই ইনকাম করুক বা যাই করুক না কেন। এটা এই যে অশান্তি অনেক কারণবশত হয়। এগুলো কখনো কখনো দেখবেন নিজের যে বাস্তু, সেই বাস্তুতে হয়তো কোনো রকমের কেউ তন্ত্রের প্রয়োগ করেছেন, বা কোনো রকম নেগেটিভ এনার্জি সেই বাড়ির মধ্যে এসে পড়েছে। হয় কেউ মারা গেলে এটা হয়, কখনো কোনো বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলে তখন অনেক সময় নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে যায়। বাচ্চা জন্ম হওয়া খুবই ভালো, কিন্তু বিষয় হচ্ছে অনেক সময় নেগেটিভ এনার্জি আমাদের কিছু ভুলবশত সেগুলো প্রবেশ হয়ে যায়, এবং আমাদের চলার জীবনে অনেক ভুল রাস্তা আমরা চয়েস করি, যার জন্যেও কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে। এবং এই নেগেটিভ এনার্জিগুলো থেকে কি করে আমরা নিজেদেরকে রক্ষা করব, কারোর কাছে না গিয়ে কিভাবে নিজেদেরকে এই নেগেটিভ এনার্জি থেকে কিন্তু রক্ষা করব, বা আমার নিজের বাড়িকে নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করব, আমাদের নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটাকে দূর করব, ভাই বোন যারা আছে তাদের মধ্যে থেকে কিভাবে নিজের অশান্তি থেকে নিজেদেরকে দূরত্বে রাখবো এবং সুখে শান্তিতে একটা সুন্দর জীবনযাপন করব। এর জন্যে আমরা কিন্তু বিভিন্ন জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শ নিয়ে থাকি। দেখুন, আমাদের সমাজে আমাদের এই পৃথিবীতে এমন কিছু গাছগাছরা আছে, যে গাছগাছরা আগেকার দিনের মুনি ঋষি, যারা আগেকার দিনে তো বেশিরভাগ জনাই সাধন মার্গে ছিলেন, যেটা বর্তমান কলিতে নেই। তো সেই সময় দেখবেন বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগানো থাকতো। আগেকার জমিদার বাড়িতে গেলে দেখতে পাবেন, রাজ বাড়িতে গেলে দেখতে পাবেন, বা এমনি নর্মাল যদি কোনো গরিব বাড়িতেও যান, তখন দেখতে পাবেন যে যারা একদম বয়স্ক লোক আছে তাদের বাড়িতে, যেমন যাদের পুরনো ধাঁচের বাড়ি আছে তাদের বাড়িতে যাবেন, দেখবেন বিভিন্ন রকমের গাছ, যেমন বেল গাছ, আকন্দ গাছ, লজ্জাপতি গাছ, অপরাজিতা গাছ। এই সমস্ত গাছগুলো যেন একটা অপরিসীম ভূমিকা আমাদের জীবনে দিয়ে থাকে, যার জন্য কিন্তু এদের যে কার্যকরী ক্ষমতা, এগুলো কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা জানতেন। আজকে ভারতবর্ষের যে মূল শিক্ষা ব্যবস্থা সাধন মার্গের উপর ছিল, সেটা সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে, এবং আমাদের যে কালচার সেটাও নষ্ট করে ফেলেছি আমরা। এখন আমরা যেন বিদেশি কালচারে চলছি, আর বিদেশিরা আমাদের কালচার নিয়ে চলছে, যার জন্যে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে যদি লক্ষ্য করে দেখেন যে 100 দিনের মধ্যে মোটামুটি 80 থেকে 90 দিন অবধি বাড়িতে অশান্তি থাকে, এবং 10 দিন শান্তি থাকে, সেটাও যেন আধো আধো। তো আমরা নিজেদের কালচারকে ভুলে গেছি। আমরা আজকে যেভাবে চলতাম, ভারতবর্ষ যেভাবে চলতো, প্রত্যেকটা গৃহে যেন পূজা পাঠ হতো, সমস্ত কিছু আজ বন্ধ হয়ে গেছে। পূজা থেকে আপনি আপনার ছেলে মেয়ে সবাইকে বিরত রাখছেন, পূজা পাঠ থেকে নিজস্ব যে নিত্য কর্ম সেগুলো থেকেও বিরত রাখছেন। খালি চাকরি, ইনকাম, এই সমস্ত বিষয়ের প্রতি যেন বেশি বেশি ঝুঁকে যাচ্ছে, যার জন্য আজকে সমাজ কিন্তু অশান্তিতে পরিপূর্ণ। কারো মনেই যেন কোনো রকম শান্তি নেই। হয়তো লাখ টাকা কোটি টাকা ইনকাম করছে, তার মনে যেন শান্তি নেই। বাট এই যে শান্তি পাওয়ার জন্য, মানসিক শান্তি পাওয়ার জন্যে, অনেকে জমিদার বাড়ি ছেলে কিন্তু মানসিক শান্তি নেই। আমার কাছে প্রচুর এরকম কাজ আসে, প্রচুর এরকম ক্লায়েন্ট আসে, কিন্তু মনের মধ্যে শান্তি ফেরানোর জন্য বিভিন্ন তান্ত্রিক বা জ্যোতিষের কাছে আমরা পরামর্শ নিয়ে থাকি। সাধারণ মানুষ কিন্তু পরামর্শ নেওয়ার জন্য যান, এবং তান্ত্রিক বা জ্যোতিষ যারা এই বিদ্যা নিয়ে কাজ করেন, তারা দেখবেন নিজের বাড়িতে বেশ কিছু গাছরা লাগিয়ে রাখেন। বাড়ির যে বাস্তু নির্মাণ সেটা কিন্তু তন্ত্রমত বা জ্যোতিষ মতে করে থাকেন, যার জন্য তার বাড়িতে নির্দিষ্ট পরিমাণ শান্তি বিরাজ করেন, এবং আর্থিক সমস্যার সমাধানও কিন্তু হয়ে যান। কারণ আপনাদের মতো হাজার ক্লায়েন্ট আমাদের কাছে আসেন। আমি বলছি না যে কেউ আর আসবেন না, কিন্তু নিজেরাও চেষ্টা করুন। আমাদের যে প্রাচীন সংস্কৃতি আছে, প্রাচীন সভ্যতা আছে, সেইগুলো থেকে আমরা নিজেদেরকে কিভাবে সেই প্রাচীন সভ্যতার দিকে আমাদেরকে ধীরে ধীরে কীভাবে আমাদের আগামী যে প্রজন্ম আছে তাদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাব, সেটা চেষ্টা করুন। আর এটা যদি আপনি চেষ্টা করেন, তাহলে দেখবেন, আমার মনে হয় যে হয়তো 100%-এর মধ্যে 50% হলেও আপনার বাড়িতে কিন্তু সুখ শান্তি ফিরে আসবে। বাড়িতে কিছু গাছ
গাছটা অতি অবশ্যই রাখুন। এইগুলো যেমন নেগেটিভ এনার্জি দূর করে, তার সাথে সাথে বিভিন্ন রোগ ব্যাধিও কিন্তু দূর করে। আমরা দেখেছি অনেক বাড়িতে নিম গাছ থাকে, অনেক বাড়িতে বেল গাছ আছে, অনেক বাড়িতে আকন্দ গাছ আছে। তো এই যে নিম গাছ, বেল গাছ, আকন্দ গাছ, এদের কাজ কম বেশি আমরা জানি, কিন্তু সেটাও যেন আধো আধো, এর সম্পূর্ণ কাজ কিন্তু আমরা জানি না। বাট আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাড়িতে যদি শ্বেত লজ্জাপতি গাছ রাখা হয় তার যে কত কার্যকরী ক্ষমতা, আমরা বাস্তব জীবনে কিন্তু এখন সেটা নিয়ে কেউ কিন্তু আমরা বিশেষ করে আলোচনাও করি না বা জানিও না। আমরা জানি শ্বেত লজ্জাপতি গাছ ও একটা ফুল গাছ, ও কোনো ব্যাপার নেই, ওটা ঠাকুরের পায়ে পুজোতে লাগে, ওটা দিয়ে দেওয়া হয়, ব্যাস এইটুকুই। কিন্তু এই শ্বেত লজ্জাপতি গাছের ভূমিকা অপরিসীম, প্রত্যেকটা গাছেরই ভূমিকা অপরিসীম যদি তার ব্যবহারিক যে রূপ সেগুলো যদি আমরা জেনে থাকি। কিন্তু আমি আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে শ্বেত লজ্জাপতি গাছের ব্যবহারিক যে রূপ বা দিক সেগুলো নিয়ে তুলে ধরবো। এই শ্বেত লজ্জাপতি গাছের ব্যবহারিক ক্ষমতা কিন্তু অপরিসীম। আপনি এই শ্বেত লজ্জাপতিকে মা সরস্বতীর চরণে দিয়ে যদি আপনি প্রতিদিন মা সরস্বতীর চরণে দেন, তাহলে আপনার বিদ্যা বুদ্ধি যেমন খুলে যাবে শ্বেত লজ্জাপতির ফুল, বাট শ্বেত লজ্জাপতির শিখর যদি কোমরে বাঁধা হয় তারও অনেক কার্যকরী ক্ষমতা আছে, যেমন শত্রু দমন, আকর্ষণ, ব্যবসায় উন্নতি, ধন সম্পদ লাভ, বুদ্ধির উন্নতি, চাকরিতে বা পরীক্ষায় সফলতা, এই সমস্ত কিছু কাজ কিন্তু এই শ্বেত লজ্জাপতি গাছ থেকে হয়। বাট আজকে আমার যে বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে যে শ্বেত লজ্জাপতি গাছ থেকে আমরা কিভাবে নিজেরা কবচ তৈরি করব এবং সেই কবচ দ্বারা সম্পূর্ণরূপে নিজে তৈরি করে নিজের বাড়িকে বা নিজের যে অশান্তি বা নিজের বাড়িতে যে রোগ ব্যাধি সেগুলোকে কিভাবে দূর করব। বাট এটার জন্য আপনাদেরকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে শ্বেত লজ্জাপতি গাছের শিকড়। শ্বেত লজ্জাপতি গাছের শিকড় যে কোনো শনিবার দিন ভোরবেলায় আপনাদেরকে কিন্তু এটা ধরে রাখুন 2 থেকে 4টের মধ্যে এটা কিন্তু সংগ্রহ করতে হবে। দেখুন, তন্ত্রের কাজ মানেই তন্ত্র মানেই গুপ্তবিদ্যা, আর আমরা জানি কিন্তু যে তন্ত্র বিদ্যাটাই প্রথমে যন্ত্র, তারপর মন্ত্র, তারপর তন্ত্র, মানে কোনো কিছুর মাধ্যম ধরে আমরা তন্ত্রের কিন্তু প্রয়োগ করে থাকি। প্রত্যেকটা তন্ত্রের প্রয়োগই কোনো কিছু মাধ্যম ধরেই প্রয়োগ করা হয়। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, যন্ত্র মানে যে সমস্ত সরঞ্জামগুলো লাগবে সেই সরঞ্জামগুলো কিন্তু ফার্স্ট জোগাড় করে নিতে হবে। তাই প্রথমে কি করতে হবে, শনিবার দিন, যে কোনো শনিবার দিন ভোরবেলায় শ্বেত লজ্জাপতি গাছের শিকড় সকলের আড়ালে, মানে লোকচক্ষের আড়ালে গিয়ে আপনি কিন্তু তুলে নিয়ে আসবেন। অবশ্যই যখন শ্বেত লজ্জাপতি গাছের শিকড় তুলবেন তখন কিন্তু বৃক্ষদেবীকে বলবেন যে হে বৃক্ষদেবী, আমি তোমাকে স্মরণ করি এবং আমি তোমার এই শিকড় মূল নিচ্ছি, আমি এই কারণে নিচ্ছি। আপনি আপনার কারণটা বলবেন, কি কারণে নিচ্ছেন, আমরা পারিবারিক অশান্তি বা কোনো রকম শত্রু বিনাশের জন্য, বাট যে কাজের জন্য আপনি নেবেন সেই কাজের জন্য কিন্তু আপনাকে বলতে হবে। বেশ, এটা করতে হবে প্রথমে শনিবার দিন ভোরবেলায় আপনাকে শ্বেত লজ্জাপতি গাছের শিকড় তুলে নিয়ে আসতে হবে। তার সাথে কি করতে হবে, শ্বেত লজ্জাপতি শ্বেত লজ্জাপতি গাছের শিকড় ফার্স্ট তুলে নিয়ে আসতে হবে। তারপরে কি করতে হবে, আপনাকে শ্বেত লজ্জাপতি গাছের যে ফুল, শ্বেত লজ্জাপতি গাছের যে ফুল, সেই ফুলটাকে আপনাকে 3টে সংগ্রহ করতে হবে। শ্বেত লজ্জাপতি গাছের ফুল আপনাকে প্রথমে 3টে ফুল সংগ্রহ করতে হবে। তার সাথে কি করতে হবে, কালো কাপড় 1 মিটার, মানে 1 মিটার বাই 1 মিটার, মানে চারিদিকে 1x1, মানে সমান, চারিদিকে চৌকো আকারে থাকবে। 1 মিটার আপনি কালো কাপড় সংগ্রহ করুন। তারপরে কি করুন, একটা লাল সুতোর রোল জোগাড় করুন। লাল সুতোর রোল, একটা কাঁসার থালা এবং একটা তাম্র পাত্র, মানে পত্র, তামার পাতা যে পাওয়া যায় সেই তামার পাতা আপনি জোগাড় করুন। এই যে তামার পাতা, এই তামার পাতায় একটা রক্ষা মন্ত্র আপনাকে লিখতে হবে। এই রক্ষা মন্ত্রটা হচ্ছে গিয়ে ওং হ্রিং দুম দুর্গায় নম। ওং হ্রিং, মানে ওং হ্রিং দুম দুর্গায় নম। আমি আবার একবার মন্ত্রটা বলছি, ওং হ্রিং দুম দুর্গায় নম। এই মন্ত্রটা কিন্তু আপনাকে তামার পাত্রে লিখতে হবে। এরপরে কি করতে হবে, যেদিন আপনি ক্রিয়াটা করবেন সেদিনকে অতি অবশ্যই শনিবার হতে হবে, অমাবস্যা পূর্ণিমা হলেও হবে। অমাবস্যা বা পূর্ণিমাতে আপনি কিন্তু ক্রিয়াটা করতে পারেন। ক্রিয়া করার যে জায়গা সেটা আপনাকে সবসময় ভাবতে হবে নির্দিষ্ট কোনো পরিবেশ, মানে মন্দির হতে পারে বা আপনার গৃহেও হতে পারে, কিন্তু সেটা খুব শান্ত পরিবেশ হতে হবে। ক্রিয়া যখন করবেন রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে, শনিবার বা অমাবস্যা পূর্ণিমা যে কোনো সময় আপনি করতে পারেন, অন্যান্য বারে করলে হবে না বা অন্য সময়ে করলেও হবে না।
আপনাকে নির্দিষ্ট স্থান চয়েস করতে হবে এবং সেই স্থান যেন খুবই শান্ত হয় এবং খুব গোপনভাবে এই ক্রিয়াটা কিন্তু আপনাকে করতে হবে। প্রথমে যে ধূপ আগরবাতির কথা বলেছিলাম, এই ধূপ বা ধুনো সেই ঘরের মধ্যে জ্বালানোর পরে যে কাজটি করবেন সেটা অবশ্যই পূর্ব দিকে মুখ করে বসে করবেন। লাল আসনের মধ্যে বসে আপনাকে কিন্তু করতে হবে। এবার যেটা করতে হবে, যে কালো কাপড় যেটা আমি নিয়েছিলাম সেই কালো কাপড়ের মধ্যে লজ্জাপতির যে 3টে ফুল ছিল সেই 3টে ফুল এবং ওই যে শুকনো শিকড়টা আপনি জোগাড় করেছিলেন ওই শুকনো শিকড়টাকে, আর যে তামার পাত্রে আপনি রক্ষা মন্ত্রটা লিখেছেন, মানে তাম্রপত্রটা ছোট করা হবে, তাম্রপত্রে আপনি যদি যেটা লিখেছেন সেটাকে আপনাকে একসাথে রাখতে হবে, মানে ওই কালো কাপড়ের উপর রাখতে হবে। কালো কাপড়ের উপর রাখার পরে আপনাকে কাপড়টাকে চৌকো অবস্থায় ভাঁজ করে নিলেন বা ত্রিকোণ আকৃতিতেও ভাঁজ করে নিতে পারেন। ভাঁজ করে নেওয়ার পরে যে লাল সুতোটা নিয়েছিলেন এই লাল সুতোটা দিয়ে 11 বার ওই যে কাজের জন্য আপনি করছেন কবচটা সেই কাজটাকে মনে মনে বলবেন এবং 11 বার 11টা প্যাঁচ মারবেন। প্যাঁচ মারার শেষে গিঁট মেরে দেবেন। শেষে গিঁট মারার পরে ওই যে কাঁসার থালটা নিয়েছিলেন ওই কাঁসার থালের ওপরে কিন্তু আপনি এই কালো কাপড়ে যে মোড়ানো অবস্থাটা এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনাকে 21 বার, ফের আবার 21 বার এই যে মন্ত্রটা বললাম আমি, এই মন্ত্রটা কিন্তু আপনাকে জপ করতে হবে। এই মন্ত্রটা আমি আবার একবার বলছি, ওং হ্রিং দুম দুর্গায় নমঃ, ওং হ্রিম দুম দুর্গায় নমঃ, ওং হ্রিম দুম দুর্গায় নমঃ। এই যে রক্ষা মন্ত্র, এই মন্ত্রটাকে আপনাকে 21 বার জপ করতে হবে। অতি অবশ্যই পূর্ব দিকে মুখ করে করবেন। যদি সম্ভব হয় রুদ্রাক্ষের মালা বা ক্রিস্টালের যে মালাগুলো হয়, অরিজিনাল যে ক্রিস্টাল হয়, ক্রিস্টালের মালা ধারণ করবেন। কারণ আমরা জানি যে জপের ক্ষমতা তখন বাড়ে যখন আমি কোনো যন্ত্রের সহায়তা নেই, মানে আমি যখন রুদ্রাক্ষের মালা করছি সেটা কিন্তু একটা যন্ত্র, এই যন্ত্রের যখন সহায়তা নেই তখন কিন্তু তার জপের ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়ে যায়। কারণ আমরা যখন জপ করি, একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আমরা জপ করি তখন দেখবেন ডান বাহু বা বাম বাহু বা মাথার পাশে কোনো জায়গায় একটা ঝরাম করে ঝাঁকানি মারলো এবং সেখানে স্তব হয়ে গেল। মানে আমাদের মধ্যে যে ঊর্জা তৈরি হয় এই ঊর্জাটা কিন্তু আমাদের শরীরে আসার পরে সেটা আবার মানে বেরিয়ে যেতে থাকে এবং বেরিয়ে যাওয়ার সময় সে কাঁধ দিয়ে বেরোতে থাকে। যখন সেটা বেরোতে থাকে তখন সেই জপমালা কিন্তু সেটাকে ধারণ করে এবং জপমালাতে তার জন্য ধীরে ধীরে দেখবেন জপমালা কিন্তু একটা প্রচণ্ড পাওয়ারফুল হয়ে যায়। তার জন্য জপমালা যে কোনো তন্ত্রের কাজে কিন্তু ব্যবহার করা হয়। এইভাবে আপনি 21 বার জপ করার পরে কাপড় যে পোটলাটা আপনি তৈরি করলেন এই পোটলাটা যদি পারেন একটা বড় কবজের মধ্যে ভরে, তামার পাত্র মানে খুবই ছোট পাত্র হবে, মানে তামার যে পাতা হবে সেটা খুবই ছোট পাতা হবে। আপনি যে পোটলা তৈরি করেন যদি কারোর শরীর খারাপ হয়, মানে যদি কোনো ব্যাধির জন্য ব্যবহার করেন, এটা যদি কারোর ব্যাধি হয়েছে, শরীর অসুস্থ, সারছে না কোনো মতো, তার জন্য যদি ব্যবহার করেন তাহলে এটাকে আপনি 3 ধাতুর যে রূপোর তাবিজ হয়, চ্যাপটা রকমের যে তাবিজগুলো হয়, এই তাবিজের মধ্যে ছোট করে, মানে কাপড়টা যে ছোটো পাড়া নেবেন, দরকার হলে কাপড়টাকে যদি ভাবেন যে তাবিজের মধ্যে ভরবো তাহলে কাপড়টাকে ছোট করে নেবেন। ছোট করলে কাপড়টা অসুবিধা নেই। যদি ভাবেন যে না তাবিজের মধ্যে করবো না, সেক্ষেত্রে আপনি কাপড়টা সম্পূর্ণ থাকবে ওইভাবে পেঁচানো অবস্থাতেই আপনি যে কোনো যে আপনার যে সদর দরজা, ঘরে যে সদর দরজা, সেই সদর দরজার সামনে কিন্তু এটাকে ঝুলিয়ে রাখুন। ঝুলিয়ে রাখার সময় অতি অবশ্যই একটা কোপটির মধ্যে ভরে যদি ঝুলিয়ে রাখেন আরও সেফটিদায়ক হবে এবং এটার কার্যকরী ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। বাট যদি কারো শরীর খারাপের জন্য দেন, কোমরে ছেলেদের হলে ডান হাতে, মেয়েদের হলে বাম হাতে কিন্তু এটাকে ধারণ করাতে পারেন। এটা ধারণ করালে আপনি দেখবেন 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আপনি যে কাজের জন্য করেছেন এটা একদম 100% কিন্তু এটা রেজাল্ট আপনাকে দেবে। আর এটাকে এর যে কবজের ক্ষমতা, এই কবজের ক্ষমতা কিন্তু দীর্ঘদিন থাকে না। এই কবজগুলি আপনাকে 6 মাস অন্তর কিন্তু নতুন করে আবার চেঞ্জ করে করতে হবে। যখন আপনি এটাকে চেঞ্জ করবেন, কবজের কাজ যখন শেষ হয়ে যাবে, আপনি যখন আবার পুনরায় কবজটা করতে যাবেন তখন যে পুরনো যে কবজটা, অতি অবশ্যই যে জল বয়ে চলে, নদীতে বয়ে চলে, সেই জলে প্রবাহিত জলে কিন্তু এই কবজটাকে সমর্পিত করুন। যদি আপনি যে কোনো জায়গায় কবজটাকে ফেলে দেন তাতে কিন্তু আপনার যে পরিমাণের সুখ শান্তি ফিরেছিল তার থেকেও কিন্তু আরও চরম আকারের দুঃখ কিন্তু আপনার জীবনে নেমে আসবে। তাই প্রবাহিত জলে কিন্তু এই কবজটাকে আপনারা
ফেলে দেবেন। তারপরে পুনরায় আবার যে সিস্টেমে এই কবচ তৈরি করেছিলেন সেই সিস্টেমে আবার পুনরায় কবচ তৈরি করবেন। আপনারা আমার যদি এই ইউটিউব পেজ বা ফেসবুক পেজ, যাই হোক বিষয়টা এখানেই শেষ, আপনারা যদি আমার এই ইউটিউব পেজ বা ফেসবুক পেজ দেখে কোনো রকম উপকৃত পান, মানে উপকৃত হন, তাহলে আমার পেজটাকে যতটা সম্ভব আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চেষ্টা করব আমি আপনাদের জন্য যতটা সম্ভব গাছটা দিয়ে কিভাবে খুব সহজে নিজের জীবনের অনেক কিছু ফিরিয়ে আনা যায়, মানে সমস্ত রকমের দিক থেকে, যেমন বশীকরণ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, কর্মে বাধা, চাকরি বা নিজেদের যে শত্রু দমনের জন্য কিভাবে নিজে একদম প্রাকৃতিকভাবে নিজে গাছগাছড়া ব্যবহার করে নিজে কিভাবে কবচ বা তাবিজ তৈরি করতে পারেন বা নিজের সমস্যা নিজেই দূর করতে পারেন, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামী দিনে আমি আলোচনা করব আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তাই এই চ্যানেলটা যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ উপকারী চ্যানেল, অতি অবশ্যই সাথে থাকুন, সাথে থেকে আমাকে সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও কিন্তু নিয়ে আসতে পারবো। দেখুন, আমরা তন্ত্রবিদ্যা চর্চা করি, এর জন্য প্রচুর সময়ের ব্যাপার। হ্যাঁ, এটা আমাদের পেশাও বলতে পারেন, নেশাও বলতে পারেন, সবই বলতে পারেন। আমার তো এমনি বংশ পরম্পরা বিদ্যা, আমার দাদুরা ছিলেন তান্ত্রিক, তো আমার এটার প্রতি একটা বিরাট আগ্রহ আছে এবং এখনও আমার শিক্ষা জীবন চলছে। দেখুন, শেখার তো কোনো শেষ থাকে না, তাই শিক্ষা জীবন কিন্তু আমার এখনও চলছে। বাট আমি আপনাদের জন্যে, আপনারা যত আমাকে সহযোগিতা করবেন আমি কিন্তু আপনাদের জন্য তত নিত্য নতুন ভিডিও আপলোড কিন্তু করতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই প্রয়োগ থেকে অনেকেই উপকৃত হবেন। আর যারা উপকৃত হবেন তারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং আপনাদের যদি কোনো রকম ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারেন বা ডাইরেক্ট ফোন করেও কিন্তু বলতে পারেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী যে ভিডিও সেই ভিডিও কিন্তু আপলোড করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার একবার জোহার, নমস্কার জানিয়ে আমি আজকের যে বিষয়বস্তু সেটা কিন্তু এখানেই শেষ করছি।